আসসালামু আলাইকুম গাইস, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে নতুন নতুন ড্রামাগুলো আপনারা মিস না করেন। আর আমি একটু সিক আছি, তাই আমার ভয়েসটা একটু অন্যরকম হতে পারে, তাই প্লিজ কিছু মনে না করে ঘটনাতে মনোযোগ দিবেন। যাই হোক, আর কথা না বাড়িয়ে মূল ঘটনাতে চলে যাচ্ছি। সো আগামী পর্বে দেখেছিলাম যে নিয়ান ভাই মিচুকে গুড মর্নিং বলতে এসে এখন পর্যন্ত নিয়ান ভাই হতবাক হ্যারিকে মিচুর ঘর থেকে বেরিয়ে আসতে দেখায়। এটা দেখে সে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন, তুমি কি করছো? আর যখন সে বলে সাথে সাথে ঘরে প্রবেশ করে তখন সেখানে মিচুকে খাবারের পাশে ড্রিঙ্ক করতে দেখে। নিয়ান ভাই তখন রেগে মিচুকে বলে, তুমি একা একটা ছেলের সাথে একসাথে কিভাবে ড্রিঙ্ক করতে পারো? তুমি কি কিছুই বোঝো না নাকি? তোমার কি কোনো বিষয় হুঁশ নেই? তখন মিচু জিজ্ঞেস করে, তুমি এত হাইপার কেন হচ্ছ? আমি তোমার সাথেও তো ড্রিঙ্ক করেছি, তাহলে তখন সব কি ভুল ছিল না? তখন নিয়ান ভাই বলল, বাট আমার বিষয় আলাদা। তখন মিচু বলল যে তুমিও আমার বন্ধু হও। হ্যাঁ, আর হ্যারিও আমার বন্ধু হয়। তখন সিন কাট হয়ে এখন আমাদের দেখানো হয় মিচু এবং নিয়ান ভাই মিস্টার জেইনের সাথে আবার কথা বলছে। দেখা যায় যেখানে মিচু ব্যাখ্যা করছিল যে আমরা আপনাকে ব্যবহার করব না, আপনার শিল্পের দক্ষতাকে সম্মান জানাবো, আমাদেরকে সাহায্য করলে দেখবেন আপনার শিল্পের প্রশংসা সবাই করবে। কিন্তু মিস্টার জেইন তারপরও রাজি হচ্ছে না। তখন নিয়ান ভাই বলে যে যদি আপনি কাউকে সুযোগ না দেন তাহলে আপনার শিল্প বিখ্যাত হবে কিভাবে? আর যদি এটি বিখ্যাত না হয় তাহলে মানুষ এটি কেনই বা শিখতে চাইবে? তখন মিস্টার জেইন চুপ করে রইল, কারণ সে জানতো যে সে যা বলছে তা সঠিক। ঠিক তারপরেই একটা ছেলে এখানে এসে জিজ্ঞাসা করতে লাগলো যে এই কি মিস্টার জেইনের বাড়ি? আমি তার কাছ থেকে তার শিল্প শিখতে চাই। তারপর আরেকটা মেয়েও এখানে এলো, যে এই একই কথা জিজ্ঞেস করলো যে এইটি কি মিস্টার জেইনের বাড়ি? আমি তার কাছ থেকে শিল্প শিখতে চাই। মিস্টার জেইনের তাদের দুজনকে দেখে খুব অবাক হয়ে গেলেন। তার মানে সে খুশি হতে শুরু করেছে যে কিভাবে দুইজন ছাত্র তার কাছে এসেছে। তারপর তারা দুজনেই বলল যে আমরা মিস্টার লুয়ের সেই পোস্টটি দেখেছি যেখানে তিনি আপনার আর্টকে খুব সম্মান জানিয়েছেন এবং খুব ভালো বলেছেন। এজন্যই আমরা আপনার কাছ থেকে আপনার শিল্প শিখতে এসেছি। তখন নিয়ান ভাই বলল, দেখেন, আপনি যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আপনার শিল্পকলা সবাই পছন্দ করবে। তখন আপনার শিল্পকলায় তাদের দুজনের চেয়েও আরও বেশি শিক্ষার্থী যোগ হবে। তারা এটা পছন্দ করবে এবং আপনার কাছে শিখতে চাইবে। তখন মিস্টার জেইন খুব খুশি হলেন আর মনে মনে বলতে থাকে, এই দুজন তো সত্যিই আমার শিল্পকে উন্নত করবে। আর এটির প্রশংসাও করেছে তারা, এবং তাছাড়া প্রচার করবে অর্থাৎ প্রমোট করবে। তাই তখনই সে মিচুর সাথে একটি চুক্তি করে, এটা বলে যে আমি আশা করি তোমাদের দুজনের কাছ থেকে আমি অভিযোগ করার সুযোগ পাবো না। আর তখন খুশিতে ওই দুইজন ছাত্রকে তার শিল্পকর্ম দেখাতে নিয়ে গেল। তখন মিচু হতবাক হয়ে যে মিস্টার লুই আমাদের সাহায্য কেন করেছে, আর তাছাড়া আমিও দেখতে চাই সে আবার কোন পোস্ট আপলোড করেছে। আর যখন সে পোস্টটি দেখলো তখন সে অবাক হয়ে গেল যে এইগুলো সব তো গতকালের ছবি। মিস্টার লুই কি তাহলে এখানে এসেছিল? কিন্তু তারপর মিচু মনে করতে থাকে মিস্টার লুইয়ের অ্যাপার্টমেন্টের আশেপাশের পিক, লুইয়ের মূর্তি সহ যত পোস্ট করেছিল সবগুলো যেন নিয়ান ভাইয়ের সাথে সংযুক্ত। তাই অবশেষে যখন সে সব কিছু বুঝতে পারলো তখন নিয়ান ভাইকে জিজ্ঞাসা করলো যে তুমি কি বিখ্যাত জুয়েলারি ইনফ্লুয়েন্সার মিস্টার লুই? নিয়ান ভাই বলছে, থ্যাংক গড যে এই পর্যন্ত এসে এখন বুঝতে পেরেছো যে আমি মিস্টার লুই, নইলে আমি তো ভেবেছিলাম যে তোমার ছোট্ট মস্তিষ্কে কথা কখনো আসতেই পারবে না। মিচু বেশ হতবাক হয়ে গেল সত্যটা জেনে। এর সাথে বেশ সারপ্রাইজও হয়েছে যে আমি কোথায় না কোথায় তাকে খুঁজেছি, অথচ সে আমার সাথেই ছিল। শুধু এটাই বুঝতে পারিনি যে নিয়ান ভাই আসলে মিস্টার লুই। এই কারণেই তখন আবার নিয়ান ভাইয়ের সাথে জেদ করতে লাগে যে দয়া করে আমায় সহযোগিতা করো। নিয়ান ভাই বলল, আমি স্বীকার করছি যে আমি তোমাকে চিনি, কিন্তু আমি এত সহজে হাল ছেড়ে দেওয়ার লোক নই। তখন আর কি মিচু নিয়ান ভাইকে মানানোর চেষ্টা করে নানানভাবে। এরপর মিচু নিয়ান ভাই এখন তারা দুজনেই তাদের বাড়িতে ফিরে এসেছে, যেখানে নিয়ান ভাই দৌড়ানোর সময় মিচু আবার নিয়ান ভাইয়ের সাথে দেখা করলেন আর অনুরোধ করতে লাগলো যে দয়া করে আমার পাশে থাকো, সহযোগিতা করো। তখন নিয়ান ভাই তাদের গয়না প্রমোট করার জন্য অলরেডি প্রস্তুত, কিন্তু সে মিচুকে শুধু বিরক্ত করার জন্য এরকম অ্যাক্টিং করছে, অর্থাৎ ভাব দেখাচ্ছে। আর তখন মিচু সেখানে একটি দুধের প্যাকেট পড়ে থাকতে দেখে। সাইকেলের কারণে নিয়ান ভাইয়ের ওপর পড়ে যেতে পারে বুঝে তাই প্রথমে সে নিয়ান ভাইয়ের কাছে গেল, অর্থাৎ তাকে বাঁচাতে সামনে গেল।
কিন্তু যখন সে আবার মনে মনে চিন্তা করলো যে তার এই পোশাকটি খুবই দামি আর তার খুব পছন্দের একটি ড্রেস, যা মিচু নষ্ট করতে পারবে না, তাই তখনই সে আবার নিয়ান ভাইয়ের পেছনে যায়, যার কারণে নিয়ান ভাইয়ের কাপড়গুলো নষ্ট হয়ে গেল। নিয়ান ভাই জিজ্ঞেস করে, তুমি এটা কেন করলে? যখন মিচুকে সে আরও বকছিল, হঠাৎ মিচুর পা মুচকে যায়, অর্থাৎ ঘুরে পড়ে যেতে লাগে। নিয়ান ভাই ধরলে তখনই আবার নিয়ান ভাই ঘটনাক্রমে অ্যাক্সিডেন্টলি মিচুর কপালে চুমু খেয়ে ফেলে, যার কারণে মিচুও হতবাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। এখন পরবর্তী দৃশ্যে আমরা তাদের দুজনকে অ্যাপার্টমেন্টে দেখতে পাই, যেখানে নিয়ান ভাই ব্রেকফাস্ট রেডি করছিল। মিচু নিয়ান ভাইয়ের সাহায্য করার চেষ্টা করছিল, কিন্তু তখনই আবার ডোরবেল বাজে। মিচু দরজা খুলে দেখে যে আর কেউ নয়, এটা হ্যারি। আর সে মিচুকে বলতে শুরু করলো যে আমিও এই একই বিল্ডিংয়ে একটি অ্যাপার্টমেন্ট কিনেছি, কারণ তুমি এখানকার অ্যাপার্টমেন্টের অনেক প্রশংসা করছিলে, তো আজ থেকে আমরা দুজনেই প্রতিবেশী হয়ে গেলাম। তখন মিচু খুশি হতে শুরু করে যে এটা কি আসলেই সত্যি। তারপর নিয়ান ভাইয়ের তো এ সকল কথা শুনে রক্ত গরম হতে থাকে যে এই হ্যারি কেন এই বিল্ডিংয়ে থাকতে এসেছে আবার। তাই তখন সে মিচুকে নিজের কাছে ডাকলো যে নাস্তা তৈরি হয়েছে, আর হ্যারিকে বলল যে দুঃখিত মিস্টার হ্যারি, আমি মাত্র দুজনের জন্য নাস্তা তৈরি করেছি, তাই এখন আপনাকে এখান থেকে চলে যেতে হবে। তখন হ্যারি মিচুকে বিদায় জানিয়ে এখান থেকে চলে যায়, কিন্তু এরই মধ্যে নিয়ান ভাইয়ের হাতে আঘাত লাগে, তাই মিচু চিন্তিত হতে শুরু করে এবং জিজ্ঞাসা করে ব্যান্ডেজটি কোথায় রাখা হয়েছে। নিয়ান ভাই বলে যে আমার ঘরে আছে। সে ব্যান্ডেজটি খুঁজতে ঘরে গেল, যেখানে সে একটি বক্স দেখতে পায়। যখনই মিচু এই বক্সটি খুলতে যায়, তখনই নিয়ান ভাই এসে তাকে থামায়। মিচু জিজ্ঞাসা করতে লাগলো, তুমি এমন কেন করলে? তারপর নিয়ান ভাই বিষয় পরিবর্তন করতে বলে, আমি তোমার সাথে আছি, অর্থাৎ সে মিচুর সহযোগিতা করতে প্রস্তুত। এই কথা শুনে মিচু এত খুশি ছিল যে সে খুশিতে পাগলের মতো লাফাতে শুরু করে, আর নিয়ান ভাইকে বলে যে তুমি কি সত্যি সহযোগিতা করবে তো? এবং তারপর সে নিয়ান ভাইকে মন থেকে ধন্যবাদ জানায়। এরপর নিয়ান ভাই তাকে তার ঘর থেকে তাড়াতাড়ি বের করে আনলো। এরপর এখন আমরা রাতের দৃশ্য দেখতে পাচ্ছি, যেখানে দেখানো হয়েছে যে নিয়ান ভাই বাক্সটি খোলে। তারপর আমরা বাক্সটির ভিতরে দেখতে পাই যে সেই একই কাচের পুতুল কুকুরছানা যা ট্যাঙ্কের কাছেও পাওয়া গিয়েছিল, অর্থাৎ এই কাচের পাপিটি সবসময় সে তার কাছে রাখত। এবং তারপর আমরা একটা শক করা ব্যাপার দেখি, নিয়ান ভাই একা একা মন খারাপ করে বলছে, আমাকে ক্ষমা করে দিও মিচু, কারণ আমি এখনও তোমাকে বলতে পারছি না যে আমি তোমার ট্যাঙ্ক। এর অর্থ হলো ট্যাঙ্ক এখনও মরেনি বা সে মৃত ছিল না, জীবিতই আছে। তারপর সে আরও বলে যে আমি 1 বছর আগে বাঁচতাম না, কিন্তু সে তোমার সৎ মা মিস রোজ, সেই আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। আমি ঘুম থেকে ওঠার সাথে সাথে তোমাকে আমার সামনে দেখতে চেয়েছিলাম, কিন্তু তা ঘটেনি। তারপর আমি তোমার কাছে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু মিস রোজ তখন আমাকে থামিয়ে বলল যে তোমার বাবাই আমাকে হত্যা করার চেষ্টা করেছিল। আসলে মিচু হুয়া পরিবারের হারিয়ে যাওয়া মেয়ে, যাকে মিস্টার হান সম্প্রতি যে কোনো পরিস্থিতিতে খুঁজে বের করে, কারণ মিচু হুয়া পরিবারের উত্তরাধিকারী। এবং মিস্টার হানের মনে হচ্ছিল ট্যাঙ্ক মিচুর কাছাকাছি শুধু সম্পত্তির কারণে এসেছে, তাই তারা ট্যাঙ্ককে হত্যা করার চেষ্টা করেছিল। ট্যাঙ্ক তো তখন এই কথা শুনে মারাত্মকভাবে আঘাত পেয়েছিল, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়েছিল, কারণ মিচু তাকে অনেক আগে থেকে চিনত, দুজনকে পছন্দ করতো, অর্থাৎ নিয়ান ভাই অনেক আগে থেকে মিচুকে ভালোবাসে, অর্থাৎ মিস্টার হানের খুঁজে পাওয়ারও আগে। তাহলে সে কেমন করে সম্পত্তির কারণে মিচুর কাছাকাছি আসতে পারে? এখন পরবর্তী দৃশ্যে আমাদের দেখানো হচ্ছে যে নিয়ান ভাই মিচুকে খুব মিস করতেছিল, তখন তার ছবিগুলো দেখতে থাকে এবং তখন সে মিচুর খবরও জানতে পারে যে মিচু তার হারানো হুয়া পরিবারকে গ্রহণ করেছে এবং তার চোখে এখন ট্যাঙ্ক মারা গেছে। তারপর ট্যাঙ্ক এটা দেখে যেন আরও বেশি কষ্ট পায়, অর্থাৎ ভেঙে পড়ে, এবং তারপর আমাদের বলতে লাগলো যে যদিও আমি মিচুর সামনে যেতে পারিনি, কিন্তু আমি গোপনে তার খেয়াল রাখতাম। তখন আমরা একটি ফ্ল্যাশব্যাকে দেখতে পাই কিভাবে একটি রেস্তোরাঁয় মিচু মদের অর্ডার দিচ্ছিল, কিন্তু যখন ওয়েটারের কাছ থেকে ট্যাঙ্ক জানতে পারে যে মিচু কী অর্ডার করেছে, তখন নিয়ান ভাই ওয়েটারকে এই বলে প্রত্যাখ্যান করে যে সে আমার গার্লফ্রেন্ড, আমরা সম্প্রতি সবেমাত্র আলাদা হয়েছি এবং আমি জানি সে বেশি মদ পান করতে পারে না, তাই ওকে মদ দিও না, বরং বলো যে মদ শেষ হয়ে গেছে। তারপর নিয়ান ভাই মনে মনে বলে, তোমাকে দূর থেকে দেখতে পেলে খুশি হই, আর যখন ভুল করে তুমি আমার দেওয়া হার হারিয়ে ফেলেছিলে, তখনই আমি এটা আবার তোমার কাছে পৌঁছে দিয়েছিলাম। আমার জন্য এটা খুবই দুঃখজনক ছিল যে আমি তোমার কাছে আসতে চেয়েও তোমার কাছে আসতে পারছিলাম না, কিন্তু এসবই আমার প্রতিবন্ধকতার জন্য।
তারপর সে মিস রোজকে বলে যে আমি মিস্টার হানের কাছ থেকে প্রতিশোধ নিতে চাই, তার বাস্তবতা অর্থাৎ তার আসল রূপ সবার সামনে আনতে চাই, এমনকি মিচুর সামনেও আনতে চাই। তখন মিস রোজ বলেন যে এটা করা খুব বিপজ্জনক, অর্থাৎ যদি মিস্টার হান জানতে পারেন যে তুমি বেঁচে আছো তাহলে কল্পনা করতে পারবে না যে সে তোমার সাথে কি করতে পারে। এজন্যই তুমি সবার কাছ থেকে গোপনে আমার সাথে থাকো, আমরা দুজনেই একসাথে একটা বিজনেস স্টার্ট করব, আর দেখো আমরা সুখী থাকবো। বাট ট্যাঙ্ক কথা শোনে না, বরং সে মিস রোজের কাছে সাহায্য চাইতে থাকে মিস্টার হানের বাড়িতে প্রবেশ করার জন্য। তখন সে আমাদের সেই দিনটির কথা বলল যেদিন কফিনে আমার মতোই সেম, অর্থাৎ কোনো মৃত ব্যক্তিকে আমার মতো দেখতে মাস্ক স্পেশাল করে বানিয়ে পড়ায়। বাট সেটা আমি ছিলাম না, যার কারণে মানুষ ভেবেছিল আমার মৃত্যু সত্যি। কিন্তু যখন আমি মিচুকে সেখানে খুব কাঁদতে দেখলাম, তারপর নিজের দিকে তাকালাম, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তার সামনে চলে এলাম। তারপর যখন ওই মিচু আমার সামনে আসে, তারপর অনেক চেষ্টা করেছি নিয়ান ভাই চরিত্রে থাকার জন্য, কিন্তু মিচুকে জড়িয়ে ধরে তাকে চুমু খাওয়া থেকে আমি নিজেকে আটকাতে পারিনি। সমস্যা নেই, শুধু একবার আমি আমার লক্ষ্যে পৌঁছে যাই, মানে মিস্টার হানের ভালো মানুষের পরা মুখোশটার আড়ালে তার খারাপ কাজগুলো সত্যটা সবার সামনে আনি। তারপর মিচুকে আমার সত্যটা বলে দেব যে আমি তার ট্যাঙ্ক। এখন আমরা বর্তমান দৃশ্যে দেখতে পাচ্ছি যখন মিচু ঘুমাচ্ছে তখন নিয়ান ভাই তার কাছে আসে এবং তাকে আদর করে তার কম্বলটি ঠিক করতে থাকে এবং মিচুর স্লিপারগুলো ঠিকঠাকভাবে রাখছিল। তারপর যাওয়ার আগে সে মিচুর কপালে একটা চুমু খায় এবং তারপর যখন সে ঘর থেকে চলে যায় তখন আমরা জানতে পারি যে মিচু ঘুমিয়েছিল না, সে জেগেছিল, অর্থাৎ ঘুমানোর অ্যাক্টিং করছিল। আর সে ট্যাঙ্কের এই সকল কর্মকাণ্ড পছন্দ করত, যে সে কীভাবে তার যত্ন নেয়। এখন পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে ট্যাঙ্ক একটি ভাড়া করা মেয়ের সাথে দেখা করে, অর্থাৎ এই মেয়েটিকে ট্যাঙ্কি ভাড়া করেছিল সেই লোকটির জন্য যে লোকটি ট্যাঙ্ককে গুলি করেছিল, অর্থাৎ সেই লোকটিকে ভালোবাসার ফাঁদে ফেলে তাকে এখানে ধরে এনেছে। যাই হোক, সেই ভাড়া করা মেয়েটিকে টাকা দিয়ে তারপর সেখান থেকে চলে যেতে বলে। তারপর লোকটির কাছে আসে, লোকটিকে আগে ট্যাঙ্ক শক্ত করে বেঁধে রেখেছিল এবং তারপর সে জিজ্ঞাসা করতে লাগলো, কেন তুমি আমাকে সেদিন গুলি করেছিলে, এটা কার নির্দেশে তুমি করেছো, আর তোমাকে এই জাল আইডি এবং পাসপোর্ট কে তৈরি করে দিয়েছে, তাড়াতাড়ি ওই ব্যক্তির নাম বলো, না হলে আমি এই ঘরে এত জোরে এসি এমনভাবে চালাবো যাতে তোমার অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু যখন সেই ব্যক্তি কিছুই বলে না তখন ট্যাঙ্ক এসি একদম ফুল স্পিডে চালু করে দেয়, যার ফলে ঠান্ডার কারণে লোকটির অবস্থা খারাপ হচ্ছিল। আর এখন ট্যাঙ্ক সেই লোকটিকে আবার সে অনেক প্রশ্ন করে। আর পরের দৃশ্যে মিচুকে তার সহকারীর সাথে দেখতে পায়, যেখানে তো মিচু সে নিয়ান ভাইয়ের চিন্তাতেই ডুবে আছে। সে তাকে কেমন করে আদর করে চুমু খেলো এবং নিয়ান ভাই কীভাবে তার যত্ন নেয়, খেয়াল রাখে, এ সকল কথা ভেবে খুব হাসছিল মনে মনে। এর মানে হলো মিচু না চাইতেও নিয়ান ভাইকে একটু একটু করে পছন্দ করতে শুরু করেছে। আর তখনই সেখানে আমরা এখন ট্যাঙ্কে মিচুর কেবিনে দেখতে পাই, যেখানে সে মিচুর ল্যাপটপ খুঁজে পায়, সে কিছু তথ্য কপি করছে। কিন্তু যখন হঠাৎ মিচু এখানে চলে এসেছিল এবং সে তাকে জিজ্ঞাসা করলো, তুমি আমার ল্যাপটপে কি করছো, তখন ট্যাঙ্ক তো হতবাক হয়ে যায় এবং ভাবতে থাকে এখন আমার কি অজুহাত দেওয়া উচিত। এজন্যই প্রথমে সে মিচুকে বলে, ওই মিচু আমাকে ক্ষমা করে দাও, এবং তারপর শুধুমাত্র সে ট্যাঙ্কের ছবি অর্থাৎ নিজের ছবি হাতে তুলে ছিঁড়ে ফেললো এবং বলতে শুরু করলো, তুমি আর কতদিন এই ছেলেটির চিন্তায় ডুবে থাকবে। মিচু জোরে চিৎকার করে বলল, তুমি এটা কি করলে, তুমি কি পাগল হয়ে গেছো? তারপর ট্যাঙ্ক বলে, যারা এই পৃথিবী ছেড়ে চলে যায় তাদের ভুলে যাওয়া উচিত। তখন মিচু বলল, তুমি কে আমাকে এটা বলার যে আমার ট্যাঙ্ককে ভুলে যাওয়া উচিত? দেখো, আমি ট্যাঙ্ককে কখনোই ভুলবো না বা ভুলতে চাইও না কখনো, বরং আমি শুধু তাকেই সবসময় ভালোবেসে যাব, তোমাকে নয়। আর এক্ষুনি এই মুহূর্তে তুমি আমার কেবিন থেকে চলে যাও, আর তোমার মুখ আমি আর কখনো দেখতে চাই না। তারপর ট্যাঙ্ক চুপচাপ সেখানে দাঁড়িয়েই রইল, কারণ সে এখন কী বা বলতে পারে। তাই যখন পেন ড্রাইভে সমস্ত তথ্য আসে তখন সাথে সাথে তারপর দ্রুত এখান থেকে সে চলে যায়। আর বাইরে এসে ভাবতে লাগলো যে আজ কি আমি মিচুর সাথে খুব বেশি বাড়াবাড়ি করে ফেললাম, কারণ মিচুকে এর আগে আমি কখনো এত রাগ করতে দেখিনি। তারপর মিচু খুব কান্না করতেছিল, কারণ নিয়ান ভাইয়ের ওপর রাগ করাটা তার নিজেরও এ ব্যাপারটা ভালো লাগছিল না, কিন্তু নিয়ান ভাই যা করছিল তাও ঠিক ছিল না। এখন আমরা পরবর্তী দৃশ্যে দেখতে পাই হ্যারি মিচুর সাথে দেখা করতে এসেছে এবং সে জিজ্ঞাসা করতে লাগলো, তোমার চোখ লাল হয়েছে কেন, তুমি কি কেঁদেছিলে? তখন মিচু বলে, কই না তো। তখন সে বলল যে আমাদের কাজ করতে হবে, আমি এই সম্পর্কিত কিছু বিষয়ে কথা বলতে চাই, কিন্তু আমি এখন ফ্রি না, এবং এখন যেহেতু আমরা প্রতিবেশী তাই আমার অ্যাপার্টমেন্টে না হয় আজকের মিটিং হোক এবং তোমার জন্য রাতের খাবারও তৈরি করব, মানে আমার বাসাতে ডিনারের ব্যবস্থা করব। মিচু বলে, হ্যাঁ ঠিক আছে, এখন যেহেতু আমরা প্রতিবেশী তাই আমাদের একে অপরের খোঁজ করা
সহজ। এরপরে রাত হয়ে যায়, আমরা মিচুকে হ্যারির অ্যাপার্টমেন্টে দেখতে পাই। দেখা যায় সেখানে হ্যারি অনেক কিছু রান্না করে প্রস্তুত করেছে, আর এই সব কিছুই মিচুর খুব পছন্দ হয়েছিল। কিন্তু যখন মিচু ওয়াশরুমে গেল এবং তার মোবাইলে যখন নিয়ান ভাইয়ের অনেক ফোন আসতে শুরু করলো, তখন হ্যারি বিরক্ত হচ্ছিল। তখন মিচুর মোবাইল ফোনটি সাইলেন্ট করে রেখে এবং তার পকেটে লুকিয়ে রাখে। যখন মিচু ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, তখন তার মোবাইলের কথা জিজ্ঞাসা করতে শুরু করে। তখন হ্যারি বলে যে তোমার মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তাই আমি এটা চার্জে রেখে আসছি আমার রুমে। যাই হোক, এসব কথা বাদ দাও, আমি একটা নতুন ওয়াইন কিনেছি, এই ওয়াইনটির স্বাদ নাও, দেখবে তোমার অনেক পছন্দ হবে। তখন মিচু সেই ওয়াইনের স্বাদ নেয়, অর্থাৎ সেই ওয়াইনটি পান করতে শুরু করে। তার কাছে সেই ওয়াইনটি বেশ ভালোই লেগেছিল, তাই সে তার প্রশংসা করতে শুরু করলো। কিন্তু হ্যারি ওয়াইনে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, তাই মিচু মারাত্মকভাবে মাতাল হয়ে যায় এবং শেষ পর্যন্ত সে অদ্ভুত কর্মকাণ্ড করতে শুরু করে। হ্যারি অ্যাপার্টমেন্টে কিছু ছোট খেলনা রেখেছিল, যাদের সাথে মিচু কথা বলা শুরু করে এবং সেই খেলনাগুলোকে উল্টাপাল্টা বকতে থাকে এবং কখনো পাগলের মতো হাসতে থাকে, আবার মারামারি করার অ্যাক্টিং করতে থাকে। তখনই আবার ট্যাঙ্ক খুব চিন্তিত হতে শুরু করে যে এত রাত হলো বাট মিচু এখনও বাড়ি আসেনি কেন। তার মধ্যে এতগুলো কল দিচ্ছে, মিচু ধরছেও না, তাই সে ঘর থেকে তাকে খুঁজতে বাইরে আসে এবং তারপর সে মিচুর সহকারীকে কল করে জিজ্ঞেস করে মিচুর কথা। তখন সহকারী বলে, ম্যাডাম তো মিস্টার হ্যারির সাথে দেখা করতে গিয়েছে। তখন ট্যাঙ্ক হ্যারির অ্যাপার্টমেন্টের জানালার দিকে তাকিয়ে দেখে তার ঘরে আলো জ্বলছে, এজন্য খুব চিন্তিত হতে থাকে এবং ভাবতে লাগে মিচু কোনো সমস্যায় পড়েনি তো। তারপর এই দিকে দেখানো হয় যে মিচু এখন অজ্ঞান হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শুয়ে পড়ার পর মিচুকে হ্যারি খুব অদ্ভুতভাবে তার দিকে তাকিয়েছিল, যেন সে কিছু ভুল করতে চলেছে মিচুর সাথে, এবং এমনকি সে এটাও বলছে যে আজ থেকে তুমি চিরকালের জন্য আমার হবে, তার মানে শুধুই আমার। আর তারপর এই দৃশ্যটা এবং এই অংশটি এখানে শেষ হয়ে যায়। সো তোমরা পরের পার্টটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা আগের পার্টগুলো না দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আর তোমরা কেমন ধরনের কোরিয়ান ড্রামা দেখতে চাও তা আমাকে কমেন্ট করে জানাও। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।